প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহে শুরু টিকার প্রয়োগও। এগিয়ে চলছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিন। দখল ঠেকাতে নদীর পাড় ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণের কাজ। হবে দৃষ্টিনন্দন পার্কও। ঢাকা অংশে ৭০% কাজ শেষ হলেও নারায়ণগঞ্জে অগ্রগতি নিয়ে শঙ্কা। আবারও বাড়ছে উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা। চলতি অর্থ বছরে 40% সংশোধিত। দুর্নীতি ও অপচয়ই কারণ বলছেন বিশেষজ্ঞরা। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের টালবাহানা। জুড়ে দিল নানা শর্ত। একই সুর ইউরোপীয় ইউনিয়নেরও। এবং মনোরম সাজে প্রকৃতির রানী সাজেক। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় প্রতিদিন ছুটছেন হাজার হাজার পর্যটক। স্থানীয়দের জীবন মানে ব্যাপক পরিবর্তন। ভোরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। আগামী সপ্তাহে কোভিড-19 ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে মহামারী কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করবে টিকা কর্মসূচি। করোনা ভাইরাস ছড়ানোর প্রায় 1 বছর পর বিশ্বের প্রথম দেশ হিসেবে এর ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন। প্রায় 95% সুরক্ষা দিতে সক্ষম মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের গণহারে প্রয়োগ হবে দেশটিতে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে তৈরি করছে করোনার ভ্যাকসিন। তবে তাদের উদ্ভাবিত টিকা নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন। সেই জটিলতায় না গিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে যার প্রয়োগ শুরু হবে। এ নিয়ে আশার কথা শুনিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ভ্যাকসিন পেলে করোনা ছড়ানো কমবে, মানুষ কাজে মন দেবে আর অর্থনীতি গতিশীল হবে। -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিনকে। 3 সপ্তাহের মধ্যে প্রতিজন 2টি করে ভ্যাকসিন নেবেন। তাই এটি সংরক্ষণই মূল চ্যালেঞ্জ আমাদের। টিকা প্রয়োগের মতো বড় কাজ যখন শুরু হচ্ছে, আশা করছি এই সমস্যাও কাটিয়ে উঠবো আমরা। এর আগে পার্লামেন্টে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান, আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসতে হবে। সরকার এক্ষেত্রে কাউকে চাপ প্রয়োগ করবে না। জানা গেছে আপাতত 50টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। মার্কিন ও জার্মানির উদ্যোগে তৈরি এ টিকা করোনা থেকে 95% সুরক্ষা দিতে সক্ষম। ব্রিটেন 4 কোটি ডোজ নিয়েছে, যা 2 কোটি মানুষের জন্য পর্যাপ্ত। এই প্রতিষেধকের দাম পড়বে $20। সাধারণত একটি ভ্যাকসিন সরবরাহে 1 দশকের বেশি সময় লাগলেও মাত্র 10 মাসে সব প্রক্রিয়া সম্পন্ন করল ফাইজার ও বায়োনটেক, যার ধারাবাহিকতায় চুক্তি সম্পন্ন করা অন্য দেশগুলোও এবার আগ্রহী হবে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনার ভ্যাকসিন অনুমোদন দেয়ায় উচ্ছ্বসিত ব্রিটেনবাসী। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও আশা করছেন এই ভ্যাকসিনে মুক্তি মিলবে মহামারী থেকে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পরে সামনে আসে কবে পাবে ব্রিটেনের সাধারণ মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের উপর টিকার প্রয়োগ শুরু হবে। প্রথম দফায় ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে বলে জানালেন বাংলাদেশি চিকিৎসক। ব্রিটেনের রেগুলেটরি বডি কিন্তু ভেরি সফিস্টিকেটেড প্রতিষ্ঠান। তারা সবকিছু এনশিওর হয়ে যদি দেখা যায় 100% এনশিওর না হচ্ছে, টিল না হওয়া পর্যন্ত তারা কোনো জিনিস অ্যাপ্রুভাল দেয় না। ভ্যাকসিন অনুমোদনের খবর ছড়িয়ে পড়ায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা সহ পুরো ব্রিটেনবাসী। আমরা খুশি ভ্যাকসিন আসছে, যেমন সবাই যাতে ভ্যাকসিন পায়, সবাই যাতে ভ্যাকসিন দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি যে ভ্যাকসিন একটা বাইর হয়েছে, বা আমাদের যে এখন রোগের যে নিরাময় হওয়ার সম্ভাবনা আমরা হয়তো বা দেখতেছি। আমরা আসলে শঙ্কা ছিলাম যে কবে ভ্যাকসিনটা দেওয়া আরম্ভ হবে জনগণের মাধ্যমে, জনগণের মধ্যে। আমরা কবে নাগাদ এই ভ্যাকসিনটা পাবো, সবার মুখে হাসি উঠবে। টিকার প্রয়োগ শুরু হলেও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতার নিয়ম কানুন কড়াকড়িভাবে মেনে চলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচাতে ব্রিটেন সরকার অবশেষে অনুমোদন করল ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিনটিকে। এর ফলে অনেকটাই স্বস্তি মিলেছে ব্রিটেনবাসীর।
তবে এখন দেখার বিষয় বাস্তবে এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকর হচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ব্রিটেন করোনার ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে কর্মকর্তাদের প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার টিকার দাম পড়বে $10। রাশিয়ায় করোনা সংক্রমণ নতুন করে বাড়তে থাকার মধ্যেই খুশি সংবাদ দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক নির্দেশনায় দেশটিতে আগামী সপ্তাহ থেকে গণহারে করোনার টিকাদান শুরু করতে বলেন তিনি। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই স্পুটনিক 5 ভ্যাকসিনের অন্তত 20 লাখ ডোজ উৎপাদন করা হবে। শুরুতে দেশটির স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের এই টিকা দেওয়া হবে। এছাড়াও দেশটির সব নাগরিক বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করা হয়। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি ডোজে শুরুতে 92% কার্যকারিতার কথা বলা হয়। তবে গেল সপ্তাহে এই ভ্যাকসিন 95% কার্যকর বলে দাবি করে রাশিয়া। মাত্র $10 টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে মস্কো। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 23 লাখের বেশি মানুষ, আর মারা গেছে 41,000-এর বেশি। রাহানুল রানা, সময় সংবাদ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের টিকা ভ্যানকোভিডো। সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে ওঠায় প্রতিষ্ঠানটি আশা করছে খুব শিগগিরই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারবেন তারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানবদেহে প্রয়োগের পথে রাশিয়া ও ব্রিটেনের করোনা ভ্যাকসিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে বাংলাদেশের করোনার টিকা গ্লোব বায়োটেকের ভ্যানকোভিডের অগ্রগতি কি। প্রতিষ্ঠানটি বলছে মানবদেহে প্রয়োগের আগে সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে উঠেছে তারা। 2 মাস সময় নষ্ট হলেও এখন চলছে ইথিক্যাল অনুমোদনের শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত আরও আত্মবিশ্বাসী করেছে তাদের। সিআরওর অসুবিধার কারণে আমরা কিন্তু গত অক্টোবর মাস থেকে আমরা অপেক্ষায় ছিলাম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য। আমরা সেই ট্রায়ালটা শুরু করতে পারি নাই, কিন্তু আমরা ইতিমধ্যেই আমরা একটা নতুন সিআরওর সাথে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্লোব বায়োটেক ভিজিট করে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারা বলছে আশ্বাস অনুযায়ী সহায়তা পেলে দ্রুতই সফলতার মুখ দেখবে বাংলাদেশ। আমরা যদি ফেজ 1টা দ্রুততম সময়ে শেষ করতে পারি, সেক্ষেত্রে উন্নত বিশ্বে যেভাবে ফেজ 2, 3 একত্রে করছে, আমরা যদি সেভাবে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব দ্রুততম সময়ে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োগ করতে পারবো। যুক্তরাষ্ট্রের মডার্না আর ফাইজারের পর দেশীয় ভ্যানকোভিড হচ্ছে তৃতীয় mRNA বেসড ভ্যাকসিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সরকার সরাসরি উৎপাদকের কাছ থেকে কোভিড-19 ভ্যাকসিন কিনবে। এজন্য কোনো দরপত্র আহ্বান করা হবে না। গতকাল দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত নীতিগত অনুমোদন দেয়া হয়। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কোভিড-19 রোগের ভ্যাকসিন ক্রয়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদনের প্রস্তাব এই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটির নীতিগত অনুমোদন দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বুধবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 38 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,713 জনে। শনাক্ত হয়েছেন 2,198 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,972 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 28,04,174 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,198 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,69,423 জন। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,173 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,562 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,85,786 জন। ভোরের সময়ে আরও থাকছে, লাপাত্তা পিকে হালদারকে ধরতে অবশেষে গ্রেফতারি পরোয়ানা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসান সারওয়ারদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু। করোনা ও বন্যার পর শুষ্ক মৌসুম শুরু হওয়ায় গতি ফিরেছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন ঢাকা অংশে পাড় ঘেঁষে ইতিমধ্যেই
70% স্থায়ী সীমানা পিলার বসানোর পাশাপাশি প্রায় শেষ পর্যায়ে রয়েছে দখল রোধে করা কি ওয়াল ও ওয়াক অন পাইল নির্মাণের কাজ। তবে ডিপিপি জটিলতায় 22 কিলোমিটার ওয়াকওয়ের কাজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ অংশের তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়েও দেখা দিয়েছে সংশয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। তুরাগ নদের মোহাম্মদপুর অংশের ঢাকা উদ্যান পার্ক অন্যতম নদী দখল প্রবণ এলাকা হওয়ায় মাটির নিচ থেকে 78 ফুট উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে টানা 1 কিলোমিটার এলাকায়। ঠিক এর দুই পাশে টানা 3 কিলোমিটার নদী পাড় জুড়ে করা হচ্ছে ওয়াক অন পাইল, যেখানে নিচে পানির প্রবাহ ঠিক রেখে পিলার করে তার উপরে করা হয়েছে মজবুত ওয়াকওয়ে, যা দৃশ্যমান হয়েছে অর্ধেকেরও বেশি। ভবিষ্যতে এই কিওয়ালটা এত বেশি পক্ত করে তৈরি করা হয়েছে, আগামী 100 বছরের মধ্যে যদি কেউ নদী ভরাট করতে চায় অথবা কেউ মাটি কেটে নিয়ে যেতে চায় তাহলে এই কিওয়ালটা তীররক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএলডব্লিউটি বলছে ঢাকা অংশের 4500 সীমানা পিলারের মধ্যে ইতিমধ্যে 2500 নির্মাণ শেষ হলেও এগোয়নি 6টি আরসিসি জেটির কাজ। সিটি কর্পোরেশনের নিরুৎসাহের কারণে ইকোপার্ক 6টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র 1টিতে। আর নানা জটিলতায় নারায়ণগঞ্জ অংশে এখনও শেষ হয়নি প্রাথমিক কাজও। নারায়ণগঞ্জ প্রান্তে ওখানে 3500 পিলার করার কথা, এর মধ্যে 430টা পিলার এখন দৃশ্যমান। নারায়ণগঞ্জে এখন 25 ভাগ কাজ হয়েছে, আরও সময় লাগবে। নারায়ণগঞ্জের জন্যই হয়তো আমরা একটু বেশি সময় লাগতে পারে। 15টি টেন্ডার করেছি, 30 কিলোমিটার ওয়াকওয়ে ব্যাংক প্রোটেকশন। বাকি যে 22 কিলোমিটার থাকলো সেই 22 কিলোমিটারের টেন্ডারটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ডিপিপিটা রিকাস্ট করতে হয়েছে। সিভিল ওয়ার্কগুলো করতে যাচ্ছি তখন বিভিন্নভাবে বাধার সম্মুখীন হই আমরা। তো এই বাধাগুলো একটা বড় একটা ব্যাপার। তারপর করোনা, তারপর বন্যা। নৌ প্রতিমন্ত্রী জানান, নদী রক্ষার এবারের এ কাজে কেউ চূড়ান্ত বাধা দিয়ে পার পাবে না। যে স্বপ্নটা মানুষ দেখছে ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে, আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে তাদের স্বপ্ন যে জায়গাটা আমরা নিতে পারব। সরকার তো অনেক শক্তিশালী, সরকার তো দুর্বল না। একদিকে বৈশ্বিক মহামারী করোনা, অন্যদিকে এবছর অতি বন্যার কারণে এমনিতেই ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে গেছে। তাই সংশ্লিষ্টরা মনে করছেন এই শীত মৌসুমে কাজের গতি যদি দ্বিগুণ আকারে বাড়ানো না যায় তাহলে নির্দিষ্ট সময় 2022-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর পুরনো রোগ দিন দিন আরও বাড়ছে। চলতি অর্থ বছর একনেক সভায় অনুমোদিত প্রকল্পের 40%ই সংশোধিত। এতে বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। দুর্নীতি ও অপচয় ব্যয় বাড়ার প্রধান কারণ বলে মনে করে টিআইবি। হরিপদ সাহার রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের ওপর 15 কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পটি 2013 সালে একনেকে অনুমোদন হয়। 2011 সালে সিডিএর হাতে নেওয়া 856 কোটির প্রকল্প তখনই এক দফা সংশোধিত হয়ে দাঁড়ায় 1496 কোটিতে। 2018 সালে ব্যয় বাড়িয়ে করা হয় 2426 কোটি টাকা। 3 দফা সময় বাড়িয়েও পুরো কাজ শেষ হয়নি এখনো। একই রকম অবস্থা 2009 সালে হাতে নেওয়া কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের। 6 দফা সময় বাড়িয়েও কাজ শেষ না হলেও ব্যয় প্রায় 7 গুণ বেড়ে দাঁড়িয়েছে 2015 কোটিতে। চলতি অর্থ বছরের সবশেষ 6 একনেক সভা পর্যালোচনা করেও দেখা যায় অনুমোদিত 27 প্রকল্পের 12টি সংশোধিত। বাংলাদেশের পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে পৃথিবীতে হাইয়েস্ট, প্রায় 60 কোটি টাকার কাছাকাছি। ইন্ডিয়াতে মোস্ট লাইকলি অ্যাবাউট 12 কোটি বা 13 কোটি, এবং এশিয়া এবং ওয়ার্ল্ড এভারেজ তার চেয়েও কম। বাংলাদেশে অনেক বেশি, সেটা রেইলের পার কিলোমিটারেই যান আর একটা ব্রিজের পার কিলোমিটারেই যান। এই ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে 8.5 থেকে শুরু করে প্রায় 27% পর্যন্ত মোট বাজেটের অর্থ অপচয় হয় দুর্নীতির মাধ্যমে। 2009 থেকে 2019 পর্যন্ত 10 বছরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন পর্যালোচনায় দেখা যায় প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও মেয়াদ না বাড়াতে তিনি বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য আর বাস্তবায়ন অদক্ষতায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ক্রয় প্রক্রিয়াকে প্রভাবান্বিত করা এবং কার্যাদেশ বিক্রয় করা অনিয়মের মাধ্যমে। যখন প্রজেক্ট ডেভেলপ করা হয় তখন প্রজেক্ট ফিজিবিলিটি বা প্রজেক্ট প্ল্যান সেখানে ঘাটতি থাকছে। প্রজেক্ট যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে
তখন তার মনিটরিংয়ে ঘাটতি আছে। অক্টোবর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে প্রায় 13%। এডিপি বাস্তবায়নের এ হার গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি, তবু নেই শ্রমের কোনো মূল্য কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। অথচ মজুরিবিহীন গৃহস্থালী কাজের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন নারী। বিশেষজ্ঞরা মনে করেন, এসব কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও স্বীকৃতি দেয়া হলে অর্থনীতিতে নারীর অবদানের প্রকৃত চিত্র উঠে আসার পাশাপাশি প্রতিষ্ঠা পাবে নারীর অধিকার। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। শীতের নরম কোমল পরশ মাখা আদুরে এক সকাল, চারদিকে কুয়াশা আর শিশিরের মাখামাখি। এরই মাঝে মুগ্ধতার আবেশ নিয়ে হাজির দিনপতি, হাতে এক মুঠো রোদের উষ্ণতা। ভোরের আলোক ছটায় ছটফটানো হাঁস মুরগির ঘর খুলে শুরু হলো শাহানা বেগমের সকাল। হাঁস মুরগিকে খাবার দেয়া, গোয়াল ঘর পরিষ্কার, সকালের নাস্তা তৈরি। এমনিভাবে কাটে সকাল, আসে দুপুর। কোথাও নেই এক মুহূর্ত দম ফেলার ফুসরত। মহিলার তো কাজের কোনো শেষ নেই। আবার ছোট বাচ্চা ছেলে থাকলে তাকে গোসল করার লাগে, তাকে কাপড় চোপড় দেওয়ার লাগে, তাকে তেল পানি দেওয়া লাগে। শহুরে শিক্ষিত নারী রিমার গল্পটাও আলাদা নয় কোনো অংশে। 2 সন্তান সহ 4 সদস্যের সংসার সামলাতেই কেটে যায় দিন, অথচ ঘরের কাজে পান না স্বামীর সামান্যতম সহায়তা। এক গ্লাস পানি যদি দিতে হয়, সেটা আমার হাত দিয়ে ওকে ধরাই দিতে হবে, তাইলে খাবে, নাইলে খাবে না। সে এক গ্লাস পানি ঢেলে দিলে আমার কাছে ভালো লাগে। এই জাস্ট মানে তাকে খাটানো না, জাস্ট তার থেকে আমার ভালোবাসা আদায় করে নেওয়া। তবে এত সব হতাশার মাঝে আশার আলো জ্বেলেছে উত্তরের জেলা গাইবান্ধা। এখানে ঘরের কাজে নারীর পাশাপাশি সিদ্ধহস্ত পুরুষ, নেই কোনো সংকোচ। আমার বাড়ি এলে কাজে যায়, মাটির কাজে যায়, আমি বাড়ির টুকটাক কাজগুলো করি। তবে সংসারে উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্যায়ন না থাকায় মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর অবদানের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসছে না। একটা মানুষের যদি আক্কেল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থাকে, সে যখন দেখবে তার পাশের মানুষটা এতগুলো কাজ করছে, সে কি একটু হাত বাড়াতে পারে না? কাজের গুরুত্ব সরকার মোটেই অস্বীকার করে না, অস্বীকার করার উপায় নেই। আর্থিক মূল্যায়ন হতে পারে এটা যদি আমাদের দেশজ আয়ে গণনা করা হতো। পরিবার পৃথিবীর প্রাচীনতম প্রতিষ্ঠান, যেখানে নারী পুরুষের সম্মিলিত বসবাস। তবে কেন ঘরের কাজের দায় শুধু নারীকেই নিতে হবে? বরং এই কাজগুলোর দায় বিশেষ কোনো লিঙ্গের উপর না চাপালে একদিকে যেমন নারীর আত্মমর্যাদা বাড়ে, তেমনি তৈরি হয় নেতৃত্ব বিকাশের গুণাবলী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। চলতি সপ্তাহে ভাষান্তরে শুরু হতে যাওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এবার নানা টালবাহানা শুরু করেছে জাতিসংঘ। তাদের দাবি, এই বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই, এমনকি স্থানান্তর প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে নানা শর্ত জুড়ে দিয়েছে তারা। গতকাল দুপুরে এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের মূল্যায়নের পর তারা এ বিষয়ে মতামত জানাবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংস্থাটির এ দৃষ্টিভঙ্গি দুঃখজনক। সব প্রস্তুতি শেষ যখন স্বেচ্ছায় রোহিঙ্গারাও আগ্রহী যেতে, এখন সেখানে আপত্তি জাতিসংঘের। 2017 সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের উপর যতটা আন্তর্জাতিক চাপ বাড়ানো দরকার ছিল, সেটা তৈরি করতে পারেনি সংস্থাটি। সাময়িক বিকল্প হিসেবে ভাষান্তরে রোহিঙ্গাদের ঠাঁই দেওয়ার সব প্রস্তুতি সেরেছে বাংলাদেশ সরকার। চলতি সপ্তাহে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ঘোষণার পর বুধবার পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, এই বিষয়ে তাদের অন্তর্ভুক্ত করেনি সরকার, নানা শর্ত জুড়ে দেয় তারা। এদিকে বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডিকেপ টকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের ভূমিকার দিকে তাকিয়ে আছেন তারা। আমরা রোহিঙ্গাদের ভাষান্তরে প্রত্যাবাসন বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটির দিকে তাকিয়ে আছি। তাদের রিপোর্টের পর আমাদের মতামত জানাবো। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। বিশ্লেষকদের মতে ভাষান্তর ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। রোহিঙ্গাদের নিয়ে এই পশ্চিমা বিশ্বের একটা দুর্বিসন্ধি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। পশ্চিমা বিশ্বে যেটা ঘটছে সেটা নিয়ে কোনো কথা নাই। যখনই বাংলাদেশ বা আমাদের এই ধরনের উন্নয়নশীল দেশে এই ধরনের ঘটনা ঘটে, তখন তারা নানা রকম অজুহাত, নানা রকম কথা বলে, যাতে তাদের দ্বৈত নীতিরই বহিঃপ্রকাশ ঘটে।
ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সরকারের পাশাপাশি এর মধ্যেই কাজ শুরু করেছে দেশি বিদেশি 22টি বেসরকারি উন্নয়ন সংস্থা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর ভাসানচর একটি পরিকল্পিত ও আধুনিক বাসযোগ্য জনপদ। জীবিকা নির্বাহ ও টিকে থাকার সব ধরনের সুযোগ সুবিধা আছে ভাসানচরে। আছে সম্ভাবনাময় আবাদি জমি ও কর্মসংস্থানের সুযোগও। ভাসানচর ঘুরে এসে নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ভাসানচরে গবাদি পশু পাখি লালন পালন করে টিকে আছে হাজার হাজার মানুষ। চারণভূমি হিসেবে পরিচিত এই জনপদে আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা চাইলে লালন করতে পারবেন ভেড়া ও মহিষ। শুধু তাই নয়, কবুতরের পাশাপাশি মুরগি ও রাজহাঁস সহ পশু পাখি লালন পালনেও পাবে সুবিধা। 50 টাকার দিন 350 বেড়া হয়েছে, 100 মতন বিক্রি করছি। আমরা কবুতর পালন করি, তারপরে বাজারে বিক্রি করে, এখানে বিক্রি করে টাকা পয়সা পাই। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। ছাগল পালেন, মোষ পালেন বা বেড়া গরু যাই পালেন। ভাসানচরের বায়ু, মাটি ও পানি বসবাসের উপযোগী। একদিকে পশুপালনের জন্য রয়েছে চারণভূমি, অন্যদিকে রয়েছে সম্ভাবনাময় ফসলি জমি। ধানের জমিতে করতে পারবে চাষাবাদ। সুযোগ আছে পুকুর ও লেকে মাছ চাষ করারও। কানিতে 100 মুন্যা ধান হয়, এখানে ভালোই হয়, 700-800 টাকা ইনকাম হয় আমাদের। 1 লাখ রোহিঙ্গার 3 মাসের খাবার মজুতে রয়েছে গুদাম। কর্মসংস্থান সহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে রোহিঙ্গারা। ফ্রেশ ওয়াটারও এখানে কোনোদিন ক্রাইসিস হবে না। মোটামুটি আন্ডার ওয়াটার গ্রাউন্ড রিজার্ভও আমাদের অনেক ভালো। সো এখানে আপনি জীবন ধারণের জন্য, বিদ্যুতের জন্য সোলার প্ল্যান্ট আছে। তারা আসলে পরে মাছ ধরে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে যদি তারা একটা পর্যায়ে শিখতে পারে। এরপরে এখানে যে ল্যান্ড পড়ে আছে চারিদিকে প্রচুর পরিমাণে, এইটা ব্যবহার করেও দৈনন্দিন জীবনে তারা অনেকটাই লাভবান হবে। বঙ্গোপসাগরের বুকে ভাসানচর 13,000 একর আয়তনের, যার মধ্যে 6,500 একর ব্যবহার যোগ্য। শফিকুল আলম, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। করোনায় বাস্তবায়ন হলো 1 যুগ আগের উদ্যোগ। দেশের 18টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একে একে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতির আওতায় আসবে বলে আশা তাদের। ফেরদৌস লিপির রিপোর্ট। 2008 সাল থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা থাকলেও 1 যুগ পরে করোনার কারণে এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, দেশের 18টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই গুচ্ছের আওতায় 3টি পরীক্ষা নেবে। একটি পরীক্ষা নেবে বিজ্ঞানের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে বাণিজ্যের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে কলার মানবিক ছাত্রদের জন্য। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ 18টি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতির আওতায় থাকবে। এছাড়া বিশেষায়িত কৃষি ও প্রকৌশল বিদ্যার বিশ্ববিদ্যালয়গুলো এর আওতায় চলে আসার আশা করছে কমিশন। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি হওয়ার কারণে সময় খুব সংক্ষেপ থাকে এবং দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তাহলে তাদের আর্থিক সংকটে তৈরি হয়, তারপর নিরাপত্তা বিঘ্নিত হয়। এমন পদ্ধতিতে শিক্ষার্থীরা মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পরীক্ষা দেওয়ার পর জাতীয় স্কোরের ভিত্তিতে পছন্দের ক্যাম্পাস পাবে বলে জানালেন গুচ্ছের আওতায় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গুচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলে আমরা সর্বোচ্চ সেরা শিক্ষার্থীদেরকেই আমরা পাবো। এদিকে বুয়েটের নেতৃত্বে কুয়েট, রুয়েট, চুয়েটকে নিয়েও গুচ্ছ হবে বলে জানালেন এই শিক্ষক। একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত হয়েছে যে বুয়েটের নেতৃত্বে অন্যান্য যে 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেই 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একত্রে নেওয়া সম্ভব। গেল শিক্ষাবর্ষে দেশের 60টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিল। সব বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি বাস্তবায়নে স্বচ্ছতায় নতুন ধারা তৈরি হবে বলে মত শিক্ষাবিদদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করে রংপুর চিনিকলে আখ মাড়াই না করার সিদ্ধান্তে চরম বিপাকে 15,000 চাষি। 20 কোটি টাকার আখ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব হারিয়ে নিঃস্ব হবার শঙ্কা দেখা দিয়েছে সেখানে। অর্থ পাচারকারীদের তালিকা হাইকোর্টে দিতে চায় না দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUI। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয় এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, সামগ্রিক তালিকা দিলে আন্তর্জাতিক শর্ত লঙ্ঘিত হবে। এদিকে আবেদনের 2.5 মাস পর আলোচিত PK হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইন্টারপোলের চাহিদার পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারির এ আবেদন করে দুদক। কানাডার বেগমপাড়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কারা অর্থ পাচার করেছেন
তাদের নাম জানতে চায় সবাই। এরই মধ্যে দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের জাতীয় বেঈমান আখ্যা দিয়ে তাদের তালিকা চেয়েছেন দেশের উচ্চ আদালত। 17 ডিসেম্বর তালিকা জমা দেওয়ার কথা সংশ্লিষ্টদের। বুধবার প্রতিবেদন দিয়ে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU জানায়, ঢালাওভাবে অর্থ পাচারকারীদের তালিকা আদালতে জমা দিতে পারবেন না তারা। এভাবে তথ্য দিলে আন্তর্জাতিক শর্ত লঙ্ঘিত হবে। এর ফলে BFIU ছিটকে পড়তে পারে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক গোয়েন্দা সংস্থা থেকে। এই তথ্যগুলা পাওয়ার জন্য কেস টু কেস একটু সময় সাপেক্ষ বিষয়। নীতিমালা আছে, ওনারা সেই হিসাবে বলছে। তা আমরাও সেই নীতিমালার বিষয়টা আমরাও জানাবো। এরপর যদি হাইকোর্ট পরবর্তী কোনো নির্দেশনা দেয়, হাইকোর্ট তো সবার ঊর্ধ্বে। এদিন সকালে ৩৬০০ কোটি টাকা পাচারের মামলায় পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে গ্রেফতারের অগ্রগতি বিষয়ে শুনানিতে উচ্চ আদালত বলেছেন, যত বড় রুই কাতলা হোক অর্থ পাচারকারীদের কোনো ছাড় দেয়া যাবে না। দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারী আদালত বাংলাদেশ সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী বলল, প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব হলো রাষ্ট্রীয় সরকারি সম্পদ রক্ষা করা। যত ক্ষমতাশীলই হোক, মানে সবাইকে মানে দুর্নীতিবাজকে আমাদের ধরতে হবে। পিকে হালদারকে ধরতে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুদকের প্রতিবেদন বলছে, পিকের ৪৩ কোটি টাকা, ৫৮টি ব্যাংক হিসাব ও ১৭টি কোম্পানির শেয়ার জব্দ করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এজন্য একজন পরিচালক ও একজন উপপরিচালক নিয়োগ দিয়েছে কমিশন। আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। স্ত্রী ও সন্তানের নামে বিদেশে বাড়ি গাড়ি ফ্ল্যাট করারও অভিযোগ মিলেছে। খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদকের একটি অভিযোগপত্রে হাসান সারওয়ারদের অবৈধ সম্পদ রয়েছে বলে অভিযোগ আসে। নিয়ম অনুযায়ী তা কমিশনে দাখিল করা হলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে তথ্য চাইবে দুদকের তদন্ত দল। এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অস্বস্তিকর ও বিব্রতকর বক্তব্যের কারণে সেনা কর্তৃপক্ষ অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদিকে। এবার তার বিরুদ্ধে শুরু হলো দুদকের অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তি অবৈধ দখল থেকে উদ্ধারের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে এই কর্মসূচি পালন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শওকত আলী সৈকতের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় লক্ষ্মীনারায়ণ আখড়া ও মন্দির সংলগ্ন ঐতিহাসিক জিউস পুকুরটি দেখভাল করছিল মন্দিরের সেবায়েত ও মন্দির কমিটি। ভূমি জরিপে সম্পত্তিটি দেবোত্তর সম্পত্তি হিসেবেই রেকর্ড হয়, কিন্তু ৭৫-এর পর স্থানীয় একটি চক্র জিউস পুকুরটি দখল করতে মরিয়া হয়ে ওঠে। এই সম্পত্তি উদ্ধারে বুধবার দুপুরে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। এ সময় বক্তারা অভিযোগ করেন, জাল ও নকল দলিল তৈরি করে দখলের অপচেষ্টা করছে একটি মহল। দেবোত্তর সম্পত্তি ক্রয় বিক্রয় যোগ্য নয় এবং কাউকে হস্তান্তর করারও কোনো বিধান আইনে নেই। দ্রুত অবৈধ দখল থেকে উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে সরকারের কাছে দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। এই দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য ২০১৯ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জের আদালতে মামলা দায়ের করে লক্ষ্মীনারায়ণ জিওর আখড়া মন্দির কর্তৃপক্ষ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভোরের সময়ে আরও থাকছে, হেরে যাওয়ার পর রিপাবলিকান নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে দূরত্ব বাড়ছে ট্রাম্পের। নির্বাচন প্রশ্নবিদ্ধ নয় বলছেন খোদ প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনরাই।
করোনা সংক্রমণ কাটিয়ে আবারও স্বরূপে ফিরেছে প্রকৃতির রানী সাজেক ভ্যালি। শীতের মনোরম পরিবেশ উপভোগের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটছেন দুর্গম এ পাহাড়ি অঞ্চলে। সেনাবাহিনী গড়ে তোলা উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তায় পর্যটক আসার পরিমাণ বাড়তে থাকায় জীবন মানে ব্যাপক পরিবর্তন ঘটেছে স্থানীয় বাসিন্দাদের। সাক্ষর টিপোর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাজেক ভ্যালির সুউচ্চ কংলাকে চূড়ায় দাঁড়িয়ে আশপাশের ম্যাগের ভেলায় ভেসে বেড়ানো পাহাড়ের ছবি আঁকছেন চিত্রশিল্পী। এখানে আসলে আবেগ ধরে রাখা সত্যি কঠিন। সে প্রকৃতিপ্রেমী হোক কিংবা নাই হোক, তাকে সাজেকের প্রেমে পড়তেই হবে। আমরা যারা শিল্পী সমাজ আছি তারা যদি সাজেক বা এরকম খাগড়াছড়ির অন্য অন্য ন্যাচারাল বিউটিটাকে আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরি, তাহলে দেশে এবং বিদেশে বহির্দেশে আমাদের দেশের যে একটা হেরিটেজ, যে কালচার, যে কত মহৎ এবং কত রিচ, এটা প্রকাশ পাবে। এক দশক আগে থেকে এখানে পর্যটকদের আসা শুরু হয়। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটি পার্বত্য জেলায় হলো পর্যটকদের আসতে হয় খাগড়াছড়ি হয়ে। করোনা সংক্রমণের কারণে এবার সাজেক ভ্যালিতে পর্যটক আসা নিয়ে যে সংশয়ের সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। প্রতিদিন শত শত পর্যটকবাহী গাড়ি ভিড় করছে এখানে। দমবন্ধ জীবন, একটা বছর বন্দি আছি, বিশেষ করে মেঘ দেখতে পাচ্ছি, সকালটা অনেক বেশি ভালো লাগে। অনেক জার্নি করছি, কিন্তু এখানে আসার পর আমাদের কষ্টটা সাকসেস হয়ে গেছে, অনেক ভালো লাগছে আর কি। যে কেউ দর্শনার্থী আসলে মনোমুগ্ধকর হবে নিঃসন্দেহে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় দুর্গম সাজেক ভ্যালিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ। এখানে আঁকাবাঁকা পাহাড়ি পথে যেমন সড়ক যোগাযোগ গড়ে তোলা হয়েছে, তেমনি পর্যটকদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর এখানে এখন পর্যটকদের জন্য আবাসস্থল গড়ে তুলছেন স্থানীয় বাসিন্দারাই। আমাদের এই পর্যটন খোলা না হতো তাহলে তো এরকম আমাদের শুধু সুবিধা হতো না। ত্রিপুরা, লুসাই এখানে আর চাকমা আছে। আমরা অর্থনৈতিক দিক দিয়ে একটু এখন আমরা আগের মতো না, এখন খুব ভালো ছিল। লোকজন তো আগের বছর সেই বছরে বেশি লোকজন। খাগড়াছড়ি সদর থেকে দিঘিনালা, বাগাইহাট হয়ে যাওয়া যায় সাজেক ভ্যালিতে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য সকাল 10টা এবং বিকাল 3টায় বাগাইহাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত এসকর্টের ব্যবস্থা জারি রেখেছে সেনাবাহিনী। প্রকৃতির রানী সাজেক, এই তো কয়েক বছর আগেও এখানে হাতে গোনা কয়েকটি ঘর ছিল মাত্র, আর এখন শত শত রিসোর্ট। পুরো বছর জুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটছে এখানে। আর এই দুর্গম কংলাক পাহাড়ও গড়ে উঠেছে বেশ কটি রিসোর্ট। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই কংলাক পাহাড়ে আসছেন, আর তা সম্ভব হয়েছে একমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে। সাজেকের কংলাক পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। হঠাৎ করেই রংপুর চিনি কলে আখ মাড়াই না করার সিদ্ধান্তে চরম বিপাকে চাষিরা। চিনি ও খাদ্য কর্পোরেশনের এক চিঠিতে 20 কোটি টাকার আখ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন 15,000 চাষি। আখ মাড়াই বন্ধ হলেও মিল জোনে চাষকৃত আখ কোথায় যাবে তা নিশ্চিত করেনি কর্পোরেশন। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। শিগগিরই আখ মাড়াইয়ের চিঠি আসবে, আবারও ঘুরবে মিলের চাকা, প্রাণ ফিরে পাবে রংপুর চিনিকল। এক বুক আশা নিয়ে বেশ কদিন ধরে পুরনো যন্ত্রপাতি ঝালিয়ে নিচ্ছিল শ্রমিকরা। 1 বছরের কষ্টের ফসল আর কদিন পর মিলে তুলে দিয়ে কৃষকের টাকা পাওয়ার স্বপ্ন তছনছ হয়ে গেছে চিনি কর্পোরেশনের আখ মাড়াই না করার সিদ্ধান্তে। মিল বন্ধ হয়ে গেলে বন্ধে এখন মনে করি গোড়াছে খুব সমস্যার মধ্যে দাঁড়িয়ে যাবে। কুশিয়ার এখন কার কাছে গেছে, মিল চালু না হলে কার কাছে গেছে? এখানে 25 কোটি টাকার আখ নিয়ে আমরা এখন কোথায় যাব, কি করব, আমাদের ছেলে মেয়েকে কি খাওয়াবো? মাথায় হাত, আমার কথা বলার আমার এনার্জি নাই। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আখের উপর ভর করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন লণ্ডভণ্ড করার এই সিদ্ধান্ত চরম বিপর্যয় ডেকে আনবে বলে দাবি আখ চাষি কল্যাণ গ্রুপের। চর অঞ্চল এলাকা বা বন্যায় কবলিত এলাকায় আমরা তো অন্য ফসল করে দিলেও আমাদের সে ফসল থাকে না বন্যার কারণে। তো এই মুহূর্তে আমরা যে অবস্থায় যে খবর, এই খবর শুনে আমরা খুব মর্মাহত। আমরা যে ক্ষতিগ্রস্ত হব, অপূরণীয় ক্ষতিগ্রস্ত হব আমরা, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রংপুর চিনিকলে আখ মাড়াই স্থগিত করে বুধবার দুপুরে চিনি ও খাদ্য কর্পোরেশন চিঠি দিলেও মিলজনের চাষ করা আখের কি হবে তার কোনো নির্দেশনা দেয়া হয়নি। প্ল্যান্টেশন যেটা সামনের প্ল্যান্টেশন হবে ওইটা আমাদের সদর দপ্তর সিদ্ধান্ত দিবে আমরা কি করব, এখনো আমরা কিছু জানি না এই সম্বন্ধে। 2020-21 মাড়াই মৌসুমে রংপুর চিনিকল জোনে 5,500 একর জমিতে আখ চাষ করেন 15,000 চাষি। এবার উৎপাদিত 52,000 মেট্রিক টনেরও বেশি আখের বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা।
হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গত কয়েক বছরের মধ্যে এবার কৃষকের মুখে হাসি ফুটেছে। দিনাজপুরের হাটে বাজারে ধানের ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট তারা। গত হাটের চেয়ে এই সপ্তাহে দাম কিছুটা কম। কৃষক বলছেন, অতি বৃষ্টি আর পোকার আক্রমণে চিকন ধানের কিছুটা ক্ষতি হয়েছে। আবারও মিলাররা ধানের সঙ্গে সমন্বয় করে চালের দাম নির্ধারণের তাগিদ দিয়েছেন। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের হাটবাজারে জমজমাট ধান বেচা কেনা। বিরল উপজেলার ধুকরঝাড়ি হাটে বিনা ৭, স্বর্ণ, গুটি স্বর্ণ, সুমন স্বর্ণ, হাইব্রিড ২৮, ২৯ এবং ১১ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১৯৫০ থেকে ২২০০ টাকায়। চিকন ধান জিরা কাটারি প্রতি বস্তা ৩০০০ থেকে ৩১০০ টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় গোডাউনে ধান দিতে আগ্রহী নন কৃষকেরা। এবার একটু মোটামুটি ধানের বাজার পাওয়াতে আমাদের কৃষকের জন্য সুবিধা আর কি। সরকার তো এই দামে তো ধান পাবে না, এমনি তো হাটের দাম বেশি। ব্যাপারী ও পাইকাররা কৃষকদের কাছ থেকে বাজার মূল্যেই ধান কিনে মিলে দিচ্ছেন। মোটা ধান কিনতেছি ২০০০ থেকে ২০৫০, চিকন যেটা ৩৪ বলে আমার এখানে আর কি, আবার কেউ জিরা বলে, ওটা কিনতেছি ৩০০০ থেকে ৩০৫০। এদিকে মিলাররা আবারও ধানের মূল্যের সঙ্গে সমন্বয় করে চালের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন। সরকার ধানের যে প্রাইসটা রেখেছে, চালের সংগ্রহ মূল্যটা একদম বৈষম্যপূর্ণ। বাজার মূল্য অনুযায়ী এই মুহূর্তে সরকারকে চাল দিলে আমাদের প্রচুর লোকসান হবে। খাদ্য বিভাগের কর্মকর্তা বলছেন, সরকারের ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে আমাদের সম্মানিত মিলাররা চুক্তিবদ্ধ হয়ে সরকারের সংগ্রহ অভিযানকে সাফল্যমণ্ডিত করবেন। জেলার ১৩ উপজেলায় চলতি মৌসুমে সরকার মিলারদের কাছ থেকে ৭৪,০৯১ মেট্রিক টন চাল এবং ১১,৯২৭ মেট্রিক টন ধান কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। শীতের সবজি ওঠার সঙ্গে সঙ্গে বাজারে কমতে শুরু করেছে শাক সবজির দাম। পাইকারি বাজারে সবজির খবর জানাতে এই মুহূর্তে নাটোরের স্টেশন বাজারে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফাইসাল, নাটোর স্টেশন বাজারে প্রতিদিনই কিন্তু বাড়ছে শীতকালীন সবজি। যে সবজিগুলো আছে সেটা প্রতিদিন বাড়ার প্রেক্ষিতে চাহিদার থেকে সরবরাহ বেশি হয়, দাম কিন্তু কমতে শুরু করেছে। কৃষি বিভাগ নাটোর জেলায় চলতি বছর ৫,৫০০ মেট্রিক টন ৫,৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও গতকাল পর্যন্ত প্রায় ৫,০০০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। আর গত ১৫ দিন হতে যে সবজি বাজারে আসা শুরু হয়েছে শীতকালীন সবজি, এই সবজিতে কিন্তু ১৫ দিনে মাত্র ৩% সবজি, যেটুকু আমি বলতে পারি কৃষি বিভাগ বলছে গতকাল পর্যন্ত মাত্র ১৫০ হেক্টর জমির সবজি বাজারে এসেছে এবং এই ১৫০ হেক্টর জমিতে প্রায় ২,৭০০ মেট্রিক টন সবজি বাজারে আসাতেই বাজার কিন্তু ফলাফল হওয়া শুরু করেছে। এইটুকু যেটু বলতে পারি, নাটোর স্টেশন বাজারে এই বাজারে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ মণ সবজির আমদানি হলেও গত ২ সপ্তাহ থেকে আমদানিটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বলতে গেলে যে গত ২ সপ্তাহ ধরে ৫০০ থেকে ৬০০ মণ সবজি কিন্তু আমদানি হচ্ছে বা সরবরাহ করছেন কৃষকরা। এর প্রেক্ষিতে কিন্তু কমতে শুরু করেছে সব ধরনের সবজি, বিশেষ করে মূলার দাম সবচেয়ে কমতির দিকে, ২ থেকে ৩ টাকা কেজিতে রয়েছে। আর অপরিবর্তিত রয়েছে টমেটো। টমেটো ৭০ থেকে ৮০ টাকা রয়েছে। এছাড়া অন্য কোনো সবজি, সব ধরনের যে সবজিগুলো আছে সেটি সবগুলো কমতে শুরু করেছে। যদি বলতে চাই আমি, বেগুন ১২ থেকে ১৫ টাকা, সিম ও বরবটি ২০ থেকে ২২ টাকা, পেঁপে ৮ থেকে ১০ টাকা। নতুন আলু যেটি আসা শুরু করেছে এটির দামটা এখনও বেশি রয়েছে, ৮০ থেকে ৯০ টাকা। এছাড়া লাউ ১০ থেকে ১৫ টাকা, পালং শাক ৫ টাকা, ধনিয়া পাতা ১০ থেকে ২০ থেকে ২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিশেষ করে নাটোর স্টেশন বাজারে পাইকারি বাজার থেকে নাটোর নিচা বাজার, মাদ্রাসা মোড় এবং এই পাইকারি বাজারের পরেই এখানে একটি সবজির বাজার খুচরা পর্যায়ে বসবে। ফাইসাল, এই পাইকারি বাজার আর খুচরা বাজারের পার্থক্য কিন্তু অনেক রয়েছে।
বিশেষ করে যেই সবজিগুলোর দাম কমা শুরু করেছে খুচরা বাজার পর্যায়ে, কিন্তু সেই দামগুলো এখনো কমেনি। সেখানে প্রায় দ্বিগুণ দামের উপর সেই সবজিগুলো বিক্রি হচ্ছে। এতে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত যেই ফলনের মূল্য, সেই মূল্য কিন্তু তারা পাচ্ছেন না। তারা কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলো মধ্যস্বত্বভোগী যেটা আছে, সেই মধ্যস্বত্বভোগীদের কাছেই সেই লাভ চলে যাচ্ছে। ফয়সাল, শীতকালীন সবজির যে কৃষি বিভাগ আশা করছে যেই 5,500 হেক্টর জমিতে যে শীতকালীন সবজি উৎপাদন হবে সেটা আরও বেশি পর্যায়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ যেটি দাবি করছে। কৃষি বিভাগ যেটি বলছে যে এখানে বন্যা ও বৃষ্টির পর উৎপাদন কিন্তু খুব ভালো পর্যায়ে হচ্ছে। বিশেষ করে প্রতি হেক্টরে 18 থেকে 20 মেট্রিক টন পর্যন্ত শীতকালীন সবজিগুলো আসা শুরু করেছে। এর প্রেক্ষিতে এবার উৎপাদন ভালো হলেও দাম কিন্তু সেই কৃষকরা তাদের সেই ন্যায্য মূল্য থেকে, কাঙ্ক্ষিত মূল্য থেকে বারবার বঞ্চিত হচ্ছে। কৃষকদের সাথে যেটি আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা বাজার মনিটরের জন্য সরকারের একটি টিম চান, যে টিমের প্রেক্ষিতে সরকারের কাছে তারা ন্যায্য মূল্য পাবেন এবং ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বাজার মনিটর কখনোই হয় না এবং কৃষকরা তাদের কখনোই দাম কিন্তু পান না। এই দাম না পাওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যেটি বক্তব্য, কৃষক যেটি বলছে, 2 দফা বন্যা এবং বৃষ্টির পরে তারা একযোগে ফসলগুলো আবাদ শুরু করেছেন। আর এই একযোগে ফসলগুলো আবাদের প্রেক্ষিতে কিন্তু সরবরাহ ব্যাপক হারে বাড়ছে। গত 15 দিন হতে শীতকালীন সবজি কর্তন শুরু হয়েছে। এই সবজিটা আরও চলবে। প্রায় কৃষি বিভাগ যেটি দাবি করছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত এই সবজিগুলো উত্তোলন সরে থাকবে এবং বাজারে সরবরাহ থাকবে। কিন্তু এই ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আসতে যে কি পরিস্থিতি হবে বা দামের কি অবস্থায় যাবে সেটি নিয়ে কিন্তু আরও বড় ধরনের সংখ্যায় রয়েছেন কৃষকরা। বিশেষ করে আপনার এই মাত্র 4 ভাগ সবজিতে ব্যাপক হারে দাম কমা শুরু করেছে। মোট উৎপাদনের মাত্র 4 ভাগ বাজারে আসাতেই বাজারের ব্যাপক ধস নামছে, যেটি 20 ভাগ, 25 ভাগ এবং 30 ভাগের উপরে যে সবজিটা যখন বাজারে আসা শুরু হবে, আরও সরবরাহ বাড়বে। সেই সময় কিন্তু কৃষকরা আরও বিপাকে পড়বেন এবং উৎপাদিত পণ্য কৃষকরা তখন 2 গুণ 3 গুণ আরও সবজি এই বাজারগুলোতে আসা শুরু হবে এবং সেই সময় যে কী পরিস্থিতি হবে ভয়াবহ, সেইটি নিয়ে সংশয় রয়েছেন। কৃষকরা যদি বারবার বলছেন যে তাদের ন্যায্য মূল্য অর্জিত না হলে তারা কিন্তু বরাবর ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ছিল নাটোর স্টেশন বাজার সবজির সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। নাটোর স্টেশন বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। শীতের সবজি বেচা কেনার খবর। করোনা ও আমপানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার চিংড়ি চাষিরা ঘুরে দাঁড়াতে পারেনি এখনও। চিংড়ি রেণুর দামের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে উৎপাদিত বড় চিংড়ির দাম কমে যাওয়ায় ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না তারা। এই অবস্থায় মাঠ পর্যায়ের প্রকৃত চাষিদের স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি চিংড়ি চাষ সমিতির। আর চেম্বার কর্মকর্তা বলছেন রেণু ও বড় চিংড়ির দাম সরকারিভাবে নিয়ন্ত্রণ করা দরকার। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে রপ্তানি বন্ধের পর চিংড়ির দামে ধস নামে। তার উপর ঘূর্ণিঝড় আমপানের আঘাতে চিংড়ি ঘের ভেসে যায়। এতে সাতক্ষীরার চিংড়ি চাষিরা অনেকটা নিঃস্ব হয়ে যায়। এ অবস্থায় উপকূলীয় অঞ্চল আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলায় লোনা পানিতে বিকল্প পথ না থাকায় চিংড়ি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন ঘের মালিকরা, কিন্তু তাতেও বিপত্তিতে পড়েছেন। চিংড়ির রেণুর দাম 300 টাকা থেকে বেড়ে 700 টাকায় দাঁড়ায়। এরপর রপ্তানি শুরু হলে 15 থেকে 1600 টাকা কেজির চিংড়ির দাম নেমে যায় 800 থেকে 900 টাকায়। আর সরকারি কোনো প্রণোদনা পাননি চিংড়ি চাষিরা। সাধারণ যে চিংড়ি মাছের থেকে মাছের দাম খুব কম, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। খাদ্য খাবার দিয়ে মাছ বড় করে এখন মাছ বিক্রি করতে পারছি না। রেণু অনেক দামে কিনেছি আমরা,
রেনু, কিন্তু সে তুলনায় আমরা রেনু মানে ছাটি যে এখন বেচাকেনা করবো, এই বেচাকেনা সেভাবে আমাদের রেট পাচ্ছি না। এই দিকটার প্রতি সরকার যদি সহায় দৃষ্টি দেয় তাহলে মনে হয় আমার এই যে আমরা যারা মাছের সাথে সংযুক্ত তাদের আমাদেরকে অনেক উপকার হয়, কারণ আমাদের এর পরেই নির্ভর। ক্ষতিগ্রস্ত চাষিদের স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি চিংড়ি চাষি সমিতির। এই খাতকে বাঁচিয়ে রাখার জন্য যেন আমাদের ব্যাংক সহযোগিতা করা যায়, সহজ শর্তে এবং স্বল্প সুদে যেন আমাদের ঋণ পেতে পারে, এই চাষিদের পক্ষ থেকে আমরা দাবি করছি। চিংড়ির ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার মনিটরিং করার আহ্বান জানান চেম্বারের নেতারা। সরকার যেন ঠিকমতো মাছের বাজারটা ঠিকমতো মনিটরিং করে, যাতে মাছের মূল্য সঠিক পায়। আর জেলা মৎস্য কর্মকর্তা প্রণোদনা প্রদানের দায় সারা জবাব দেন। তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, অর্থনীতির চাকা সচল রাখার জন্য সর্বোচ্চ 4% সুদে বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলায় ৭৬,০০০ হেক্টর জমিতে ৬৬,৮১৪টি গলদা ও বাগদা চিংড়ি ঘেরে গত বছর ৩৯,০০০ মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়। সময় সংবাদ, সাতক্ষীরা। নারায়ণগঞ্জ শহরের ৩ নম্বর বাজারে প্রতিদিন ভোর থেকে নদী ও হাওরের বিপুল পরিমাণ মাছ বেচাকেনা হয়। মাছের সরবরাহ বাড়ায় এখন দামও তুলনামূলকভাবে কম। মাছ বাজারের সবশেষ খবর জানাতে সেখানে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শওকত, আপনি জানেন যে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা নদীর তীরবর্তী ৩ নম্বর ঘাট যে মাছ বাজারটিতে আমি আছি, এটি যে সবচেয়ে ১৫০ বছরের প্রাচীন পাইকারি মাছ বাজার। ব্রিটিশ আমলে এই শীতলক্ষা নদীর তীরকে কেন্দ্র করে এই মাছ বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়। তো পণ্য পরিবহনের নদীপথের পণ্য পরিবহনের সুবিধার কারণে মূলত এই মাছ বাজারটি এখানে গড়ে উঠেছে। প্রতিদিন সকাল ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মাছ বাজার জমজমাট বেচা কেনা হয়ে থাকে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই মাছ বাজারে ভোর রাত থেকে কিন্তু ট্রলারে করে বা বিভিন্ন নৌযানে করে বিভিন্ন এলাকা নদী এবং হাওর অঞ্চল থেকে দেশি তাজা মাছ এই বাজারে এসে নামানো হয়। তো এই যে কথা বলছিলাম, এই মাছ বাজারের মূল আকর্ষণ হচ্ছে এখানে ক্রেতা বিক্রেতারা যেটা দাবি করছেন যে এই মাছ বাজারে মূলত দেশি মাছ এবং নদী এবং হাওর অঞ্চলের মাছগুলোই সুস্বাদু মাছ এই বাজারে সবসময় পাওয়া যায়। এছাড়া এবং এই মাছ সম্পূর্ণ ফরমালিন মুক্ত হওয়ায় এই মাছের চাহিদা সবার ক্রেতা সব শ্রেণীর ক্রেতাদের মধ্যে এই মাছের চাহিদা বেশি, যে কারণে ভোর থেকেই বিভিন্ন এলাকার মানুষ এই বাজারে এসে মাছ কেনাকাটা করে থাকেন। যে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এখানে রুই, কাতলা, ইলিশ বিভিন্ন আকারের প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশও পাওয়া যায়। রুই মাছ আমরা দেখেছি যে 14-15 কেজি রুই, কাতলা, আইড়, মৃগেল বিভিন্ন এলাকার হাওর এবং নদীর মাছ এই বাজারে পাওয়া যায়। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে শুধুমাত্র মূলত এই বাজার থেকে কিন্তু নারায়ণগঞ্জের শহরের অন্যান্য এলাকার যে বাজারগুলো রয়েছে সেই বাজারে এই মাছ এখান থেকে সরবরাহ হয়ে থাকে। তো এর পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং পারিবারিক যে অনুষ্ঠান হয়ে থাকে সে অনুষ্ঠান হয়ে থাকে সেসব এই সামাজিক অনুষ্ঠানগুলোর যে ব্যাপক পরিমাণ মাছের যে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু এই বাজার থেকেই আসলে পূরণ হয়ে থাকে। সব শ্রেণীর মানুষ এই বাজার থেকে ভোর থেকে এসে মাছ কেনাকাটা করেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন শ্রমজীবী মানুষ এবং নারীরাও কিন্তু এই বাজার থেকে নিয়মিত মাছ কেনাকাটা করে থাকেন। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে সকাল বেলা বাড়ার সাথে সাথে এই বাজারের ক্রেতা বিক্রেতাদের সরগরম হয়ে ওঠে। তবে এই গত কয়েক মাস দেশের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা এবং বৃষ্টিপাতের কারণে মাছের সরবরাহ কম ছিল, যে কারণে মাছের দামও ছিল অত্যন্ত বেশি। কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে
এই শীতের মৌসুম আসার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে মাছের সরবরাহ এইখানে বাড়তে শুরু করেছে, যে কারণে দামও কিছুটা কম। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই মাছ বাজারে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাইকারি মূল্যে এখান থেকে মাছ কেনাকাটা করছেন। যেমন টাটকা মাছ, ফরমালিন মুক্ত তাজা মাছ যেমন পাওয়া যায়, তেমনি দামও কিন্তু পাইকারি দাম এবং মানুষের ক্রয় সীমার মধ্যে, যে কারণে এখানকার মাছের চাহিদা অনেক বেশি। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই মাছ বাজার থেকে কিন্তু মূলত শহরের অন্যান্য বাজারগুলো, যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে মাছ এখান থেকে সরবরাহ হয়ে থাকে। ভোর রাত থেকে নদীপথে, শীতলক্ষা নদীপথে ট্রলারে করে, বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকায় করে বিভিন্ন হাওর এবং নদীর টাটকা তাজা মাছগুলো কিন্তু এই বাজারে এসে নামানো হয়। এরপর থেকে ভোর হওয়ার সাথে সাথে মাছ কেনাকাটা, বেচা কেনা ধুম পড়ে যায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে মাছের বাজারে কিন্তু অন্তত প্রায় 70 থেকে 80 জন আড়তদার এই মাছ বাজারে বেচাকেনা করছেন এবং তাদের পাশাপাশি 5 শতাধিক পাইকারি এবং খুচরা বিক্রেতারাও কিন্তু এই মাছ বাজারে মাছ বেচাকেনা করছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের 3 নম্বর ঘাট পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। মাছের বেচাকেনার খবর নিয়ে সহকর্মী শওকত আলী সৈকত সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের 3 নম্বর বাজার থেকে। বরগুনায় প্রতিবন্ধী বিদ্যালয়কে স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল সকালে জেলার টাউন হল চত্বরে বরগুনা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন। এ সময় শিক্ষকদের জীবন মান উন্নয়নে বিভিন্ন দাবি করেন তারা। প্রতিবন্ধী সন্তানদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। মানববন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 23তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে ফানুস উৎসব করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা পরিষদ প্রাঙ্গণে 23তম বর্ষপূর্তি উপলক্ষে 23টি ফানুস ওড়ানো হয়। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কং জরি চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফানুস ওড়ান। এ সময় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান উপস্থিত ছিলেন। বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালন করা হয়েছে। গতকাল সকালে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র নিয়াবাত সাদিক আবদুল্লাহ। পরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানো হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় পার্বত্য শান্তি চুক্তির 23তম দিবস। রাজনৈতিক বলেন, সব ধর্মীয় বলেন, যে আদর্শে যে মতবাদ নিয়ে আমরা রাজনীতি করি, আমাদের বঙ্গবন্ধু জাতির জন্য সোনার বাংলা করার লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করব। জেলে ও বাওয়ালিদের জীবন জীবিকা নিরাপদ করতে এবং সুন্দরবনের সুরক্ষায় টহল তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক। গতকাল দুপুরে মুজিববর্ষ উপলক্ষে সুন্দরবনের জেলে ও বাওয়ালিদের মাঝে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে তিনি একথা বলেন। সুন্দরবনের এলাকায় উপকূলের মাঝিদের নিরাপত্তার পাশাপাশি উপকূলে বনদস্যু দমন এবং অন্যান্য সাধারণ জনগণকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সহযোগিতা করে আসছি। বিশেষ করে উপকূলের মানুষের সুখে দুঃখে এবং যে কোনো প্রয়োজনে কোস্টগার্ড যেমন আগেও আছে, এখন আছে, ভবিষ্যতে থাকবে। উন্নত জীবন আর ভালো উপার্জনের আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক প্রবাসী বাংলাদেশি পাড়ি দিচ্ছেন উত্তর ইউরোপের দেশ সুইডেনে। চাকরির পাশাপাশি প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট।
অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ সুইডেন। ইউরোপের অন্যান্য দেশে নাগরিকত্ব পাওয়া ছাড়াও স্থায়ীভাবে থাকার অনুমতি নিয়ে যে কেউ বসবাস করতে পারেন দেশটিতে। তবে বসবাসের অনুমতির জন্য দরকার চাকরি বা নিজের ব্যবসা। অন্যান্য দেশ থেকে আসা প্রবাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি অনেকেই খুলেছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেক বাংলাদেশির। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহু বাংলাদেশি এখানে আসার পর প্রথমত তারা চাকরির একটা সমস্যায় পড়ে। আমার উদ্দেশ্য হইল ওই সমস্ত বাংলাদেশি ভাইদের চাকরি দিয়ে সহযোগিতা করা। নতুন যারা আসবেন তারা খুব সহজে এখানে উদ্যোগ নিতে পারেন। এখানকার অফিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। আপনার লাইসেন্স, পারমিশন সবকিছুর ক্ষেত্রে একদম সহজ। আপনি কোনো অফিসে গেলে কিছু না বুঝলে তারা নিজেরা আপনাকে হেল্প করবে। কিভাবে আপনি বিজনেস সেট আপ করতে চান সব ধরনের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। ইউরোপের বাইরে থেকে সুইডেন ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 22 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ফ্যামিলি ভিসা ও শিক্ষার্থীদের প্রবেশে কোনো বাধা নেই। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা এবং ব্যবসায়িক নিরাপত্তার কারণে ইউরোপের অন্যান্য দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ সুইডেন। এখানকার প্রবাসীদের গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যে সৃষ্টি হয়েছে অনেক কর্মসংস্থান, যা বিদেশি বাংলাদেশিদের কর্মসংস্থান সহ দেশের রিমিটেন্স প্রবাহে ভূমিকা রাখছে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। করোনার কারণে পুরো ইউরোপে চাকরি হারিয়েছেন 1,62,00,000-এর বেশি মানুষ। শুধু ইতালিতে রয়েছেন প্রায় 43 লাখ, এর মধ্যে 40,000-এরও বেশি বাংলাদেশি। চাকরি হারানো ইতালি প্রবাসী বাংলাদেশিরা মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন দেশে। রোম থেকে সুমানা মাহমুদের রিপোর্ট। করোনায় বিপর্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরা এক কঠিন সময় পার করছেন। কর্মহীন হয়ে পড়ায় বহু বাংলাদেশি বিমান চলাচল শুরুর পর থেকেই ফিরে যাচ্ছেন স্বদেশে। আবার চাকরি হারানো অনেকেই অপেক্ষা করছেন করোনা নিয়ন্ত্রণে এলেই হয়তোবা তারা ফিরে পেতে পারেন তাদের কাজ। কিন্তু ইতালি ও ইউরোপের অবস্থা শ্রমিকদের জন্য এখন মোটেই সুবিধাজনক নয়। করোনার কারণে পুরো ইউরোপে 1,62,36,000 মানুষ চাকরি হারিয়েছেন। এর মধ্যে ইউরোজোনে রয়েছেন 1,31,00,000। শুধু ইতালিতে চাকরি হারানো মানুষের সংখ্যা 42,95,000 অতিক্রম করেছে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 40,000-এরও বেশি। এই অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা নতুন করে আশার আলো দেখছেন না। অনেক বাঙালি ভাই বোন যারা আছেন এখানে জব করেন, তাদের অনেকের কাজ হারায় ফেলছে, কাজ নাই, কাজ চলে গেছে। এখন যারা পাচ্ছে অনেকে চলে যাচ্ছে দেশে, ম্যাক্সিমাম লোক দেশে চলে যাচ্ছে। সর্বোচ্চ রেমিটেন্সের যে একটা টার্গেট ছিল সেটা এবছর টোটালি কমে গেছে। অনেকেরই কর্মসংস্থান নাই এবং অনেকেই দেশে চলে যাচ্ছেন। ইতালিতে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা করোনার প্রথম পর্যায়কে অতিক্রম করেছে অনেক আগেই। গেল কদিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। দেশটিতে মোট আক্রান্ত 16.5 লাখ, মৃত্যুবরণ করেছেন প্রায় 58,000। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে রিপাবলিকান পার্টির নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধ প্রকাশ্য হতে শুরু করে, যা এখন পৌঁছেছে চরমে। ডাকুমরা সম্পর্কের মধ্যে প্রশ্ন উঠছে, প্রার্থী হিসেবে 2024 সালে লাল দলের প্রতিনিধিত্ব কি করতে পারবেন ট্রাম্প? ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতির ইতিহাসে একরোখা এক প্রেসিডেন্ট। তিনি এখনো বিশ্বাস করেন 3রা নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয়েছেন তিনিই। ডেমোক্র্যাট নেতা ও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করে সব দিক দিয়েই এখন প্রত্যাখ্যাত ট্রাম্প। সম্প্রতি উইসকনসিনে আংশিক ভোট পুনরায় গণনার পর বাইডেনের জয়কে আনুষ্ঠানিকতা দেওয়া হয়েছে। অ্যারিজোনাতেও একই পরিণত হয়েছে 74 বছর বয়সী ট্রাম্পের। এ নিয়ে জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া সহ 6টি ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যের সবকটিতে সরকারিভাবে জয়লাভের মাধ্যমে নিজের অবস্থান আরও পোক্ত করলেন বাইডেন। সেই সঙ্গে হতাশায় ডুবল ট্রাম্পের নির্বাচনী শিবিরের যে কজন এখনও তার সঙ্গে রয়েছে তারা। সম্প্রতি জর্জিয়ার রিপাবলিকান দলীয় গভর্নর ব্রায়ান কেম্পের ওপর ক্ষুব্ধ হন ট্রাম্প। এতে নিজ দলেই ফের কোণঠাসা হন বিদায়ী প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলেছেন, যিনি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মত দিয়েছেন তিনিই এখন পরিণত হচ্ছেন ট্রাম্পের শত্রুতে। This is not a candidate that could get 80 million votes. This is just not a candidate. This is not a candidate that beat Barack Hussein Obama.
বিরক্ত হয়ে ট্রাম্পের উপদেষ্টা আর প্রশাসনের কর্মকর্তা তাকে ছেড়ে দেওয়া অব্যাহত রেখেছেন। বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা স্কট অ্যাটলাস ছেড়ে গেলেন ট্রাম্পকে। এছাড়া নির্বাচনে কারচুপি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা করায় শীর্ষ কয়েকজন নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেন ট্রাম্প, যার মধ্যে সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা প্রধান ক্রিস ক্রেপস রয়েছেন। এর আগে দ্বন্দ্বে জড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন মিস্টার 45। এদিকে ট্রাম্পের বরখাস্ত করা কর্মকর্তাকে উপদেষ্টা বানাচ্ছেন জো বাইডেন। এই তালিকায় আছেন ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা রিক ব্রাইট। দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসির সঙ্গেও কথার যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। তাকেও বরখাস্ত করার কথা ভেবেছেন তিনি। সব মিলিয়ে প্রশাসন আর নিজ দল রিপাবলিকান পার্টির নেতাকর্মী কারো সঙ্গেই ভালো যাচ্ছে না ট্রাম্পের সম্পর্ক। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ইতিহাসে নাম লেখালো চীন। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সফলভাবে চাঁদের মাঠ স্পর্শ করল দেশটির পাঠানো নভোযান চ্যাংই-5। মহাকাশযানটি চাঁদের পাথর সংগ্রহ করবে, যা চীনের মহাকাশ বিষয়ে গবেষণাকে আরও গতিশীল করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:15 চাঁদে সফলভাবে অবতরণ করে চীনের মানুষবিহীন মহাকাশযান চ্যাংই-5। দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র জানায়, অবতরণের পরপরই কাজ শুরু করে নভোযানটি। এক বিবৃতিতে আরও জানানো হয়, নভোযানটি চাঁদের ওশান অব স্ট্রম নামের এলাকা থেকে 2 কেজি পাথর ও মাটি সংগ্রহ করবে। এর আগে কখনো সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। একই সঙ্গে বিজ্ঞানীদের চাঁদের উৎস, গঠন ও সেখানকার আগ্নেয়গিরির অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করবে চ্যাংই-5। সফল অবতরণের ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই তালিকায় অংশ নিল চীন। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান চাঁদে সফল অবতরণ করে। সফলভাবে অবতরণের পরপরই চীনকে অভিনন্দন জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর আগে গত মঙ্গলবার চীনের হিনান প্রদেশের ওয়েনচেন মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে মহাকাশযানটি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পৃথিবীতে ফিরে আসবে চ্যাংই-5। রাইহানুল রানা, সময় সংবাদ। ধূমপানে বিষ পান এ স্লোগান বেশ পুরনো। নিজ দেশের মানুষকে ধূমপানে উৎসাহিত করতে আয়ারল্যান্ডে প্রতি বছর নেওয়া হয় নানা পদক্ষেপ। এমনকি 18 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করলে লাখ টাকা জরিমানাও করা হয় দেশটিতে। আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের রিপোর্ট। ধূমপান নিয়ে রয়েছে নানা কাল্পনিক গল্প। হাজার হাজার বছর আগে আমেরিকার মায়ানরা যখন তামাকের চাষ করেন, তখন শরীরের ব্যথা কমানোর জন্যই ব্যবহার হতো তামাক পাতা। 1940 সালে গবেষণায় ক্যান্সারের জন্য তামাককে দায়ী করার পর থেকে বিশ্বজুড়ে ধূমপানে নিরুৎসাহিত করতে নেওয়া হয় নানা পদক্ষেপ। বাদ যায়নি আয়ারল্যান্ডও। দেশটিতে শুধু মূল্য বৃদ্ধি নয়, বেশ কিছু আইনও জারি করা হয়। আয়ারল্যান্ডে 18 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করলে 40,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত গুনতে হয় জরিমানা। দোকানের ডিসপ্লেতেও রাখা যায় না কোনো ধরনের সিগারেট। এমনকি সিগারেট যেন কালোবাজারি হয়ে সহজলভ্য না হয়, সেজন্য সরকার নির্ধারিত একটি জায়গা থেকেই পুরো আয়ারল্যান্ডের দোকানিদের মাঝে পৌঁছে যায় সিগারেট। আয়ারল্যান্ডে প্রতিটি দোকানে রয়েছে টোবাকো বেন্ডিং মেশিন। এই মেশিনে ক্রেতাদের পছন্দের সিগারেটের বাটন প্রেস করলেই স্বয়ংক্রিয়ভাবে বের হয় সিগারেট। এতে করে কোন দোকানে কত সিগারেট বিক্রি হয় তার পুরোটাই জানতে পারে সরকার, আর তাই পুরো রাজস্ব পেয়ে থাকে সরকার। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। নয়ন জোড়ানো সৌন্দর্য প্রকৃতি দিয়েছে দুহাত ভরে, কিন্তু করোনার কারণে তা দেখার কেউ নেই। ঘন তুষারে ঢাকা ইতালির পাহাড়ি জনপদ, আছে ছুটি কাটানোর সব রকম আধুনিক সুযোগ সুবিধা, কিন্তু এবছর ইতিহাসের সবচেয়ে ভিন্ন পরিস্থিতি। এ যেন স্বর্গের প্রতিচ্ছবি। এক নজর দেখলে তাই মনে হয়, জুড়িয়ে যায় নয়ন। পাহাড়ের গায়ে আষ্টে পৃষ্ঠে আছে শ্বেতশুভ্র বরফ, মাঝে মাঝে উঁকি দেয় সবুজ। অপারে সৌন্দর্যের মধ্যেই এক একটি বাংলো। অতিথিশালাগুলোতে সব রকম সুযোগই রয়েছে অবসর কাটানোর, কিন্তু করোনা মহামারী থমকে দিয়েছে সব। ইতালির উত্তরাঞ্চলীয় পালোডেল এলাকা শীত মৌসুমে পর্যটকে মুখর থাকত, কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন।
স্কি লিফট বা কেবল কারে ঘুরে বেড়ানোর মানুষ নেই। আমাদের এখানে সবকিছুই আছে, আপনি এসে থাকতে পারবেন, কেবল কারে চড়তে পারবেন, কিন্তু একটি ভাইরাস সবকিছু এলোমেলো করে দিয়েছে। এবছর টিকে থাকতে হলে পর্যটক খুব জরুরি, কিন্তু সমন্বিত সিদ্ধান্তের কারণে ইউরোপের কোনো দেশ থেকেই কেউ আসতে পারছেন না। শীতকালে আমাদের মোট আয়ের 60% উঠে আসে, কিন্তু বড়দিন আর নতুন বছরকে ঘিরে এবার পুরোই মন্দা। In modo particolare poi se facciamo il এই অবস্থায় বড়দিনে ভাগ্য খুলবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। কম করে হলেও পর্যটকের পা পড়বে অপরূপ এই লীলাভূমিতে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। জানাবো খেলার খবর। বাংলাদেশের কোভিড প্রোটোকল আর নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু পর্যবেক্ষণ শেষে সন্তুষ্টির কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল। আর চূড়ান্ত রিপোর্টের ফলাফল ইতিবাচক হলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকায় পৌঁছে যাবে ক্যারিবিয়ানরা, নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হোম অব ক্রিকেটের 22 গজে চলছে ঢাকা বরিশালের গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে তার চেয়েও একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা নিয়ে বিসিবি একাডেমি ভবনের সামনে জড়ো গণমাধ্যম কর্মীরা। বোর্ড অফিস থেকে যারা হেঁটে আসছেন তাদের বক্তব্যের ওপর যে ঝুলে আছে টাইগারদের আন্তর্জাতিক সার্কিটে ফেরার সিদ্ধান্ত। 28 তারিখ ঢাকায় পৌঁছে এরই মধ্যে চট্টগ্রাম ভেন্যু ঘুরে এসেছেন উইন্ডিজ বোর্ডের এই প্রতিনিধি দল। ঢাকা ছাড়ার আগে দিয়ে গেলেন সবুজ সংকেত। বিসিবির কোভিড প্রোটোকল নিয়েও প্রশংসা করেছেন ক্যারিবিয়ান পর্যবেক্ষকরা। ঢাকা আর চট্টগ্রামে আমরা যা কিছু পর্যবেক্ষণ করেছি তা নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আবাসন আর যোগাযোগের সুবিধা খুবই চমৎকার। কোভিড প্রোটোকলও খুব সতর্কতার সঙ্গে মানা হচ্ছে এখানে। হোটেল আর হাসপাতালগুলোতে যে ধরনের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সেটা বিশ্বমানের। আমরা ফিরে গিয়ে বোর্ডের সঙ্গে কথা বলবো। আমি আত্মবিশ্বাসী সেখান থেকে ইতিবাচক সিদ্ধান্তই আসবে। কেবল করোনা সতর্কতা নয়, সাধারণ নিরাপত্তা নিয়েও দারুণ খুশি তারা। বাংলাদেশে আমি আগেও এসেছি, এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই সন্তোষজনক। এয়ারপোর্ট, হোটেল, প্র্যাকটিস ভেন্যু, ম্যাচ ভেন্যু আর হাসপাতাল সবখানে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী আছে। আশা করি এই সিরিজ নিয়ে কোনো সমস্যা হবে না। বাংলাদেশে এসে নিয়ম মেনে 7 দিনের কোয়ারেন্টিনে থাকবে সফরকারীরা। তবে 3 দিন পর কোভিড টেস্টে নেগেটিভ আসলে নিজেদের মাঠের অনুশীলনে নেমে পড়বে ওয়েস্ট ইন্ডিজ দল। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 2015 সাল থেকে গাইবান্ধায় ক্রিকেটার তৈরি করছে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। একাডেমির খেলোয়াড়রা অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল ও বিকেএসপিতে স্থান পেয়েছেন। এই মুহূর্তে জেলা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুশীলন করছেন খেলোয়াড়রা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে আজকের এই সকালে স্বাগত জানাচ্ছি উত্তরের জনপদ গাইবান্ধা জেলার বাংলাদেশের যে প্রথম স্পিকার তার নামে নামকরণ করা একটি স্টেডিয়াম, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম। সেই স্টেডিয়াম থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোরের আলো ফুটে ওঠার পরপরই এই স্টেডিয়ামের একটি কর্নারে একেবারে মাঠে ঘাসে আপনার হচ্ছে এখানকার একটি একাডেমি আছে। সেই একাডেমির ছেলেরা আপনার তারা কিন্তু ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে গাইবান্ধার এটি অন্যতম একটি ক্রিকেট একাডেমি, গাইবান্ধা ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। সেই একাডেমি 2015 সাল থেকে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে তার যে অনুশীলন, সেই অনুশীলন কার্যক্রম এবং একাডেমিক যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা পরিচালনা করছে। আপনাকে যদি বলি যে এই একাডেমিটি প্রতিষ্ঠার পর থেকে ক্রিকেটে কিন্তু মোটামুটি তাদের যে নানা রকমের চেষ্টা প্রচেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই একাডেমির যিনি পরিচালক ক্রিকেটার আসাদুল হাবিব সুজন, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আসলে জাতীয় দলে যারা খেলছেন, যেমন মাশরাফি, মুশফিক কিংবা সাকিব আল হাসানের মতো বিখ্যাত খেলোয়াড় যারা আছেন, ঠিক তাদের মতো এই জাতীয় দলে আসলে পাইপলাইনে খেলোয়াড় তৈরি করবার যে উদ্দেশ্য লক্ষ্য, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কিন্তু ক্রিকেট একাডেমিটি কাজ করছে। আপনাকে বলে রাখি যে 2015 সালে প্রতিষ্ঠিত হলেও এই অল্প সময়ের মধ্যেই বেশ বিভিন্ন এই ক্রিকেটে কিন্তু মোটামুটি একটা সফলতাও রেখেছে এই একাডেমিটি। ইতিমধ্যেই অনূর্ধ্ব যে 19 জাতীয় দল আছে সেখানে এই একাডেমির খেলোয়াড়রা অংশ নিয়েছে। পাশাপাশি বিকেএসপিতেও এই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির বেশ কয়েকজন খেলোয়াড় কিন্তু অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আপনাকে বলি যে এই একাডেমি
2019 সালে নেপাল থেকে নেপালের একটি দল গাইবান্ধা এসেছিল এবং গাইবান্ধার সাথে নেপালের ক্রিকেটাররা কিন্তু তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, টুর্নামেন্ট হয়। পাশাপাশি গাইবান্ধা থেকেও এই একাডেমির ছেলেরা মেয়েরা তারা নেপাল সফর করেছে এবং নেপালের খেলোয়াড়দের সাথে সেখানেও টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। পাশাপাশি এই গাইবান্ধার যে একেবারেই ঘোর গ্রাম আছে, বিভিন্ন উপজেলাগুলো আছে, আসলে যেই ছেলেমেয়েরা খেলাধুলা না করে, পড়াশোনা না করে ঘুরে বেড়াতো, বিভিন্ন নানা রকমের যে অসামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবার তাদের নানা রকমের সুযোগ ছিল, ঠিক সেই ছেলে পেলেগুলোকে সেখান থেকে বের করে নিয়ে এসে খেলাধুলার সাথে যুক্ত করবার জন্য গাইবান্ধা ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি কাজ করছে। এই ছেলেরা যাতে মাদকের সাথে যুক্ত না হয়, তারা যাতে সুস্থ শরীরে বেড়ে উঠতে পারে, সুস্থ মনে বেড়ে উঠতে পারে, তারা যাতে ভালো খেলোয়াড় হয়ে ক্রিকেটে অবদান রাখতে পারে, খেলোয়াড় হবার স্বপ্ন দেখতে পারে, ঠিক সেই লক্ষ্য নিয়েই কিন্তু ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি গাইবান্ধায় দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তারা মনে করে যে তাদের যেটি উদ্দেশ্য লক্ষ্য, যেই ছোটবেলা থেকেই শিশুদের শিশু মনের মধ্যেই যদি খেলার বীজ বপন করা যায়, তাহলে একটা সময় আসলে তাদের মধ্য থেকেই বড় বড় খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে। আমরা একটু কথা বলবো গাইবান্ধা ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির যিনি পরিচালক, তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন, দীর্ঘদিন ঢাকা লিগে খেলেছেন। তারপর তিনি গাইবান্ধায় ফিরে এসে মাটির টানে গাইবান্ধায় ফিরে আসার পর এই এলাকার ছেলেদের মধ্যে আসলে খেলা ধুলা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কাজ করছেন এই একাডেমির মাধ্যমে। আসলে আপনাদের এই যে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, জেলা ক্রীড়া সংস্থা কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের কেমন সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো জেলা ক্রীড়া সংস্থার মাঠটি ইউজ করছি। আমরা যেটা প্র্যাকটিস করছি এটা কিন্তু জেলা ক্রীড়া সংস্থার মাঠই। তো আমি বলবো এটাই আমাদের জন্য অনেক বড় সাপোর্ট। আর একটা ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান থাকলে আসলে সবচেয়ে বড় যেটা নিজেদের উদ্যোগটা বেশি থাকতে হয় আমি মনে করি। এখন এই আগামী দিনের লক্ষ্য কি আপনাদের? আগামী দিনের লক্ষ্য আমরা একটা পজিটিভ এনভায়রনমেন্ট এখানে সৃষ্টি করবো, যেন বাচ্চারা ফিউচারে অনেক ভালো রেজাল্ট করতে পারে। এখন পর্যন্ত আপনাদের সফলতা কি? সফলতা এখন পর্যন্ত আমরা মনে করি যে আমাদের আগে উইকেট ছিল না, আমরা উইকেট তৈরি করতে পেরেছি। আমাদের হলো 3টা উইকেট আছে, এখানে আমরা ওদেরকে একটা এনভায়রনমেন্ট দিতে পারছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে এনভায়রনমেন্টটা পজিটিভ করা। ফয়সাল, আপনি শুনছিলেন যে গাইবান্ধার এই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির যিনি পরিচালক তিনি বলছিলেন যে তারা আগামী দিনে এখান থেকে আরো ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে চান, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম থেকে ক্রিকেটের অনুশীলনের সবশেষ খবর। ফয়সাল। সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু সরাসরি যুক্ত হয়েছিলেন গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম থেকে, সেখানে অনুশীলন করছেন খেলোয়াড়রা, জানাচ্ছিলেন আমাদেরকে সরাসরি যুক্ত হয়ে। জানাবো ফুটবলের খবর। কাতারের মিডফিল্ড বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী, তাদের রুখতে হলে ডিফেন্স লাইনের সামনে দেয়াল তৈরি করতে হবে বাংলাদেশের মিডফিল্ডকে, এমন মনে করেন অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু। কাতারের বিপক্ষে ভালো করতে হলে কাউন্টার অ্যাটাকের সময় মিডফিল্ডে শূন্যতা সৃষ্টি করা যাবে না, তাহলে বড় হারের সংখ্যা তৈরি হবে লাল সবুজদের, মনে করেন আরেক কোচ মারুফুল হক। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামার আগে সবচেয়ে বড় চিন্তার কারণ কি হতে পারে বাংলাদেশের? হারলে যেন কম ব্যবধানেই হারতে হয়, আর জয় কিংবা ড্র নিশ্চয়ই উপরই পাওয়াই হবে। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখা কতটা কঠিন হবে বা দলের ফলাফলে কতটা ভূমিকা রাখবে বাংলাদেশের মিডফিল্ড? বর্তমান জাতীয় দলের বড় তারকা জামাল ভুঁইয়া মাঝ মাঠের প্রাণভ্রমর, তাকে সঙ্গ দিয়ে আসছেন আতিকুর রহমান ফাহাদ, মানিক মোল্লা, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, বিপ্লব আহমেদরা। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশের মিডফিল্ড। করোনা পরবর্তী সময়ে কতটা ছন্দ দেখাতে পারবে তারা? অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু বলছেন, কাতারকে রুখতে হলে ডিফেন্স লাইনের সামনে দেয়াল তৈরি করতে হবে বাংলাদেশের মিডফিল্ডকে। মিডফিল্ডে আবার আমরা পাস খেলি অনেক, বাট একটা জিনিস হলো যে আপনি কাতারের মতো টিমের সাথে আপনি স্পেস পাবেন না মিডফিল্ডে, আপনি ওইভাবে বিল্ড আপ বা প্লেইং থ্রু দ্য থার্ড, যেটা আমরা বলি যে ডিফেন্ডিং থার্ড থেকে মিডফিল্ড থার্ড, তারপর অ্যাটাকিং, আমাদের জোনে যেন ওরা ইজি খেলতে না পারে। ডিফেন্সিভ লাইনের উপর একটা মিডফিল্ড ব্লক যেন ওরা ভালো করে, তাহলে
কাতার যদি আমাদের ভিতরে কম্প্যাক্টনেসের জন্য খেলতে না পারে তাহলে আমাদের গোলে বল যাবে কম। করিম বাউদিয়াফ, আব্দুল আজিজ হাতিম, আহমেদ ফাতেহি, মুয়েদ হাসান, আব্দুল মুস্তাফা আর মোহাম্মদ ওয়াইদ। 2022 বিশ্বকাপের আয়োজক দেশটির মাঠে অন্যতম ভরসা মোহাম্মদ ওয়াইদ, যার গুরু স্পেন এবং বার্সেলোনার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। অভিজ্ঞতার সাথে রয়েছে তরুণরাও, তাই প্রতিপক্ষের মিডফিল্ড রুখার সাথে তৈরি হওয়া শূন্য স্থানগুলোতে লক্ষ্য রাখার পরামর্শ কোচ মারুফুল হকের। সক্ষমতা না থাকলে অনেক সময় টিমের রেজাল্ট, টিমের ট্যাকটিক্স এবং টিমের স্ট্র্যাটেজির সঙ্গে প্লেয়াররা যদি ওইভাবে পারফর্ম করতে চায়, যদি জিততে চায় তাহলে সমস্যা হবে, কিন্তু যদি এক পয়েন্টের জন্য খেলে তাহলে কিন্তু এটা রুখে দেওয়া সম্ভব। ফরওয়ার্ডে বল রাখতে না পারে তাহলে কিন্তু মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানে যে ফরওয়ার্ডের মাঝখানে যে গ্যাপগুলো বন্ধ করার মতো সময় পেতে হবে। এই সময়টা পেলে আমি মনে করি যে এই গ্যাপগুলা বন্ধ করা সম্ভব। ভালো কিছু করতে হলে প্রতিপক্ষের মিডফিল্ড রুখার পাশাপাশি স্ট্রাইকারদের জন্য বল তৈরি করে দিতে হবে জামাল ভুঁইয়াদের, তবেই কাঙ্ক্ষিত ফল আসবে বলে মত তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কাতার বাংলাদেশ ফুটবল ম্যাচ নিয়ে ব্যাপক উৎসাহ কাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। খেলা দেখতে মুখিয়ে আছেন তারা। সম্মানজনক একটা খেলা উপহার দেবে বাংলাদেশ, এমনটাই আশা করেন প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বকাপ 2022 সালের প্রাক বাছাই পর্বে কাতারের বিপক্ষে ফুটবল ম্যাচে অংশ নিতে বেশ কয়েকদিন ধরেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। আগামী 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ নিয়ে উৎসাহ কাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। কর্মসূত্রে কাতারে অবস্থান করছেন 4 লাখের বেশি বাংলাদেশি। বাংলাদেশ ফুটবল দল কাতারে খেলতে এসেছে, এটি যেন তাদের কাছে পরম পাওয়া। বাংলাদেশি কমিউনিটির নেতারা বলছেন, বাংলাদেশ সম্মানজনক একটা খেলা উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সবার। আমরা চাই বাংলাদেশ ফুটবল টিম একটা সম্মানজনক খেলা খেললে আমাদেরকে সবাই উৎসাহিত করে। বাংলাদেশ জাতীয় টিম আমাদেরকে একটি ভালো খেলা উপহার দিবে। আমরা বাংলাদেশি 4 লক্ষ প্রবাসী অধীর আগ্রহে এই খেলা দেখার জন্য এবং উপভোগ করার জন্য অপেক্ষামান আছি। কাতারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে পারবেন 2000-এর বেশি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি দর্শক। সময় সংবাদ, কাতার। জেএফএ কাপ ও নারী ফুটবল লীগ থেকে মেধাবীদের নিয়ে কয়েক ধাপে ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের, জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। যদিও ঢাকায় এসে নানা সমস্যার সম্মুখীন হতে হয় নারী ফুটবলারদের, তাই পর্যাপ্ত সুযোগ সুবিধার পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্যাম্প ও প্রতি বছর নিয়মিত লীগ চালু রাখার দাবি জানায় লিগে অংশ নেয় ফুটবলাররা। চলতি বছরের নভেম্বরে দেশের 7টি ভেন্যুতে 49টি দল নিয়ে শুরু হয় নারী ফুটবলের ট্যালেন্ট হান্ট জেএফএ কাপ। সেই সাথে 6টি ক্লাব নিয়ে নারী ফুটবল লিগের দ্বিতীয় পর্ব চলছে কমলাপুর স্টেডিয়ামে। এই দুটি টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ফেডারেশন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষকরা তৃণমূল থেকে মেধাবী ফুটবলারদের বাছাই করার কাজ করছেন। এই প্রক্রিয়ায় ট্যালেন্টদের নিয়ে তালিকা তৈরি করে ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের। যারা ভালো করবে এবং যারা ভালো রয়েছে তারা একটা সময় ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করবে, সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আসলে আমরা আমাদের কার্যক্রমগুলো চালাচ্ছি। যদিও পর্যাপ্ত সুযোগ সুবিধার পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্যাম্প ও প্রতি বছর নিয়মিত লিগ চালু রাখার দাবি জানিয়েছে লিগে অংশ নেওয়া ফুটবলাররা। তখন গেম হয়, তার কয়েকদিন আগে আমরা ক্যাম্পে উঠি, কিন্তু আমরা চাই যে এই ক্যাম্প করার আগে দীর্ঘদিন যদি ক্যাম্পিং শুরু হয় তাহলে হয়তো আমরা ভালো পারফরমেন্স করতে পারবো। দেখা যাচ্ছে 1 বছর পর একটা খেলা হয়, আমাদের বসে থাকতে হয়, আবার 1 বছর পর একটা টুর্নামেন্ট হয়, এরকম হচ্ছে বাংলাদেশে। যদি সবসময় লিগ হইতো, মেয়েরা আরও আগায় যাইতো, এটা হয় না। এই প্রথম হচ্ছে, এই তো পার্টিসিপেট করছি, দেখা যাক যে পাই কিনা। ইনশাল্লাহ ভালো করে খেলবো, যেন ন্যাশনালে চান্স পাই, ভালো একটা প্লেয়ার ওই দেশের জন্য ভালো কিছু করতে পারি। এদিকে নারী ফুটবল লিগের প্রতিটি ম্যাচ মাঠে বসেই দেখছেন জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এখান থেকে ট্যালেন্টদের বাছাই করে সুযোগ দেওয়া হবে বয়সভিত্তিক ক্যাম্পে। যারা ভালো খেলেছে এই লিগে তাদেরকে আমাদের যে তালিকা, সেই তালিকায় অবশ্যই আছে, এবং তারা যখন আমরা সুযোগ পাবো তাদেরকে জাতীয় দল বা বয়সভিত্তিক দলে তাদেরকে সুযোগ দেওয়া। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ফুটবলাররা ভবিষ্যতে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবে, এমনটাই বিশ্বাস ছোটনের। দীপু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহে শুরু রুশ টিকার প্রয়োগও, এগিয়ে চলছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিন। দখল ঠেকাতে নদীর পাড় ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণের কাজ। হবে দৃষ্টিনন্দন পার্কও। ঢাকা অংশে 70% কাজ শেষ হলেও
নারায়ণগঞ্জে অগ্রগতি নিয়ে শঙ্কা। এবং আবারও বাড়ছে উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা। চলতি অর্থ বছরে 40% সংশোধিত, দুর্নীতি ও অপচয় কারণ বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।